আমি তরুণ ঘোষ। তারেক রহমান সরকার এই মুহূর্তে খুব বিপদের মধ্যে দিয়ে আছে। শেখ হাসিনা তাল ঠুকছেন, মানে সরকার বিভ্রান্ত যে কি করবে, কোন দিক সামলাবে। সীমান্ত সামলাবে, না জেনজির আন্দোলন সামলাবে, নাকি মায়ানমারের দিকে গন্ডগোল সামলাবে। মায়ানমারের বলছি আপনার যেটা পাহাড় এলাকা, সেখানকার গন্ডগোল সামলাবে, না আইন শৃঙ্খলা সামলাবে। কোন দিকে যাবে? আর সরকার অদ্ভুত একটা নির্লিপ্ত ভাব, বলে না যে বোকা হয়ে যাওয়া। এরা যারা এসে বসেছে তারা তো হচ্ছে ক অক্ষর গোমাংস শিক্ষায়, রাজনীতি ফাজনীতি কিছুই জানে না। এই জেনজির আন্দোলনটা হতোই না। আমাদের দেশে কি হয়, যদি বন্যা প্রাকৃতিক দুর্যোগ হয় সঙ্গে সঙ্গে সরকার বলে দেয় যে এতদিনের জন্য পরীক্ষা বন্ধ। কারণ সত্যি তো চারিদিকে যদি জল জমে যায়, আর এই বর্ষায় শিক্ষার্থীরা আসবেই করে, পরীক্ষার্থীরা আসবেই করে। তা আবার শুনছি আপনারা নাকি ম্যানহোলের ঢাকনা নাকি চুরি হয়ে যায়। কোনো সভ্য দেশে হয় বলে আমি জানি না, ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে যায়। তা ম্যানহোলের মধ্যে পড়ে গিয়ে যদি নিখোঁজ হয়ে যায় তখন কি হবে? সরকার দায়িত্ব নেবে? এদিকে সরকারের শিক্ষামন্ত্রী তিনি বলে দিয়েছেন যে ফার্মের মুরগির মতো শিক্ষার্থীরা। কোথায় ফার্মের মুরগি আর কোথায় শিক্ষার্থী? ওই জন্য বলছি ক অক্ষর গোমাংস শিক্ষিত ব্যক্তিদের শপথে বসিয়ে তারেক রহমান সব মাটি করে দিয়েছেন। এখন নিজে কি করে সামলাবেন নিজেই বুঝতে পারছেন না। ওই জন্য তিনি চুপ করে আছেন, এক নির্লিপ্ত ভাব। যাই হয়ে যাক, হামে শিশু মরে যাক, শিক্ষার্থীদের আন্দোলন হোক, বন্যা হোক, ফসলের ক্ষতি হোক, ব্যাংকের তারল্য কমে যাক, বর্ডারের সিচুয়েশন খারাপ হোক, তিনি তার মতো সিনেমা থিয়েটার দেখে বেড়াচ্ছেন এবং আমোদ আহ্লাদ করে বেড়াচ্ছেন যেন কিছুই হয়নি। কিন্তু দেশবাসীর অবস্থা তো খুব খারাপ। এই যে বন্যাটা হলো, তাতে মোটামুটি শস্যের যা ক্ষতি হলো, একই আপনাদের আমদানি নির্ভর দেশ, তারপরে শস্যের এই ক্ষতি। এইবার পরবর্তী বছরে কি হবে? আপনাদের সাহায্য করার জন্য কেউ নেই। আপনারা ভাবেন আপনাদের আমেরিকা সাহায্য করবে, পাকিস্তান সাহায্য করবে, তুর্কি সাহায্য করবে। পাকিস্তানের নিজের অবস্থা খুব খারাপ। পাকিস্তান আপনাকে বাঁচাবে? $17.5 বিলিয়ন চীন চেয়ে বসেছে, যে অনেক হয়েছে। হয়েছিল কি, ওই যে বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্ট হয়েছিল না, ওইখানে যত বিদ্যুৎ, যত উৎপাদন কেন্দ্র হয়েছিল, সব বলেছিল, পাকিস্তান বলেছিল আমি কিনে নেব। পাকিস্তান সরকার কিনে নিয়েছে, চীনও করে দিয়েছে। 60 বিলিয়ন না 65 বিলিয়ন ওখানে ডলার খরচা হয়েছে। এইবার টাকা যখন পরিশোধের ব্যাপার হচ্ছে, তখন 2019 সাল থেকে এই পরের বছর দেবো, পরের বছর দেবো, রোল ওভার করে দিন, রোল ওভার করে দিন। এই সুদের সুর চক্রবৃদ্ধি হারে সেটা গিয়ে দাঁড়িয়েছে $17.5 বিলিয়ন, শুধু সুদ। আসল ছেড়ে দিন। এখন চায়নার কাছে গেছিল, চায়না বলেছে আমার আর সময় দিতে পারবো না, টাকা আমায় দিতেই হবে। ছুটেছে এখন এমএসবির কাছে, মোহাম্মদ বিন সালমান দুবাইয়ের, তার পায়ে ধরছে, টাকা দিন।
এই তো হলো পাকিস্তানের অবস্থা। আর ভেতরে রাজনৈতিক অবস্থা তো আপনারা জানেন। আফগানিস্তান ডিউরেন লাইনে গোলাগুলি চালাচ্ছে। বালুচিস্তান 85% প্রায় স্বাধীন হয়ে গেছে। খাইবার পাখতুনখোয়ায় ঢুকতে পারে না। পিওকেতে ভারতের সঙ্গে জয়েন করার জন্য লাপাচ্ছে। ভারত একটা সুযোগ পেলেই হলো। এদিকে চায়নার একটা ড্যাম ছিল, নীলাম ভ্যালি ড্যাম, সেই ড্যামটা আর চায়না করবে না বলে জানিয়ে দিয়েছে। অর্ধেক হয়ে পড়ে রয়েছে, কারণ টাকা আমরা পাবো না, বুঝে গিয়েছি, আমরা ওখানে আর টাকা ঢালবো না। এই হচ্ছে বর্তমানে পাকিস্তানের অবস্থা। আমেরিকা ফেসে গেছে কোথায়? আমেরিকা ইরানে ফেসে গেছে। শান্তি চুক্তি তো গেছে মায়ের ভোগে। সেটা আমি বলি, শোনো, শান্তি চুক্তি টিকবে না। ইরানকে কালকে রাত্রিবেলা 6000 মিসাইল মেরেছে ইরান, আমেরিকা এবং ইসরায়েল মিলে। ইরানও পাল্টা আঘাত করছে। আমেরিকা ওখানে ফেসে রয়েছে। ট্রাম্পের কোনোটাই খাটেনি, না ট্যারিফ খেটেছে, না ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পেরেছেন, আবার নতুন করে আবার ইরানের সঙ্গে পাঙ্গা নিয়ে নিজের অবস্থা আরো খারাপ করে ফেলেছেন। তো সেইখানে যদি আপনি টাকার জন্য যান, আপনাকে টাকা দেবে, আপনাকে টাকা দেবে না। ফলে আপনার যে বাজেট ডেফিসিট রয়েছে, সেই বাজেট ডেফিসিট আপনি পূরণ করবেন কি করে, কোত্থেকে? তার মধ্যে শেখ হাসিনা তাল টুকছেন যে আবার আমি ফিরব। সরকার উল্টো পাল্টা বকছে, ঢুকতে দেব না। দেশের প্রধানমন্ত্রীকে তিনি ঢুকতে দেবেন না তারা। এখন সাময়িক বর্ষা চলছে, 71 সালের মতো বর্ষা কিছুটা হলেও বাঁচিয়ে দিয়েছে, নইলে এটা ছিল উপযুক্ত সময়। পাকিস্তানের অবস্থা খারাপ, বাংলাদেশের কাছে অর্থ সংকট, আমেরিকা ওদিকে ফেসে, ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে, কারণ ভারতীয় জাহাজগুলোতে সমস্ত মিসাইল ফিসাইল মেরেছে। কালকে ইরানের রাষ্ট্রদূতকে ডেকে জয়শঙ্কর আচ্ছা করে দিয়েছেন। দুটো কাজ একসঙ্গে চলতে পারে না। ভালো সম্পর্ক এবং তারই সঙ্গে সংঘর্ষ। আমরা তো আপনাদের পেছনে কোনো কাঠি দিইনি, আপনারা কেন ভারতীয় জাহাজকে লক্ষ্য করে আপনারা কেন এ করছেন? তা এই হচ্ছে চারদিকের অবস্থা। এই অবস্থার মধ্যে বাংলাদেশ সরকার এখন নির্লিপ্ত। মানে বাংলার একটা ভাষা আছে, শুদ্ধ ভাষা, কিংকর্তব্য বিমূঢ়। তা এটা ছিল উপযুক্ত সময়, কিন্তু 1971 সালে যে ঘটনাটা ঘটেছিল না, ঠিক তার একেবারে মানে দ্বিতীয় সংস্করণ হতে যাচ্ছে। সেই সময়তে বর্ষার সময়টা এড়িয়ে গেছিলেন আমাদের মানেক শাহ। বর্ষার সময়টা এড়িয়ে যান, নদী নালা সমস্ত ভেসে রয়েছে। আমরাও হয়তো বর্ষাটার অপেক্ষা আমরা করছি, পাকিস্তানের বেলাতেও, বাংলাদেশের বেলাতেও। এখন শুধু কালক্ষেপণ, কবে জল কমবে, কবে অবস্থা স্বাভাবিক হবে। আর এর মধ্যে ভেবেচিন্তেই খুব সম্ভবত শেখ হাসিনা বলেছেন আমি ডিসেম্বরের মধ্যে ফিরব, কারণ তিনি জানেন কোন সময় দেশে বন্যা হয় আর কোন সময় দেশের নদী নালা সম্পূর্ণ শুকিয়ে থাকে। এখন দেখা যাক এই কিংকর্তব্য বিমূঢ় সরকার ত্রহস্পর্শ থেকে কি করে বাঁচতে পারে। সবাই ভালো থাকবে। সরকার হয়তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে বাস্তবতাটা মানছে যে শেখ হাসিনার মানে ফেরার ব্যাপারটা ঘটতে পারে, কিন্তু বাংলাদেশ সরকার যে ফর্মাল একটা স্টেটমেন্ট সংসদে আসলো সেটা কিন্তু তারা দিত না। তারা যদি মনে করতো যে রয়টার্স ভুয়া সংবাদ দিয়েছে, তারা মানে ভুয়া সংবাদের ভিত্তিতে তারা কেন স্টেটমেন্ট দিবে? আদালতে নিষ্পত্তি হওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে পেছনে আড়ালে
যে একটা সমঝোতা হবে না সেটা আমি উড়িয়ে দেব না। কারণ একটা কোনো সমঝোতা ছাড়া শেখ হাসিনা জাস্ট একটা প্লেনে চড়ে ঢাকায় নেমে বলবেন এই আমি এসে পড়লাম, এইটা আমার কাছে মনে হয় অবাস্তব। একটা কিছু আলোচনা, একটা কিছু সমঝোতা হতেই হবে। আর এখন যদি শেখ হাসিনা ফিরে আসে তাদের জন্য আরো বড় বিপর্যয়। তাকে ফাঁসিতে উঠালেও বিপর্যয়, জেলে রাখলেও বিপর্যয়, জেলের বাইরে রাখলেও বিপর্যয়। আমার মনে হয় শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা দেওয়া মানে এই একটা গোষ্ঠীর জন্য একটা মানসিক এবং রাজনৈতিক বিপর্যয় হবে। কাজেই এটা মানে সরকারের জন্য অভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে দুই দিক থেকেই তার উপর একটা রাজনৈতিক চাপ আসবে। আমার মনে হয় তারা চার্টার্ড বিমানে আসবেন এবং তাদের এই চার্টার্ড বিমান ওঠা নামা সবকিছুই মানে ভারত সরকার ওইভাবেই ব্যবস্থা করবে যে কার কাগজ ভারত সরকার নিজেও একটা ছাড়পত্র দিতে দিতে পারে, যাতে ভারতের ইমিগ্রেশন মানে শেখ হাসিনার কোনো বৈধ পাসপোর্ট না থাকলেও তিনি প্লেনে উঠতে পারেন। 28শে জুন যখন এনডিটিভিতে শেখ হাসিনা ফিরবেন, নিজে যখন এই ঘোষণাটি দিলেন, তারপরে আবার রয়টার্সকে তিনি একেবারে আরো স্পেসিফিক্যালি জানালেন যে ডিসেম্বরে ফিরবেন। তো 22শে জুনে আমরা ধরতে পারি 22শে জুন থেকে 14-14 জুলাই মোটামুটি 20-22 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ফরমাল বক্তব্য পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী সংসদে কথা বলেছেন এবং যথারীতি সরকারের অনুসারীরা যেভাবে কথা বলছিলেন ওইভাবেই আমরা টোনটা পেলাম যে এলে অ্যারেস্ট হতে হবে। আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রণধীর জয়সওয়াল, তাদের মুখপাত্র, তাদেরও গতানুগতিক বক্তব্য দিয়েছেন যে এটা আইনিভাবে দেখা হচ্ছে, অর্থাৎ কোনো ধরনের কোনো আপডেট সেখানে দেওয়া হয়নি শেখ হাসিনার বিষয়ে। এই অবস্থায় থেকে আপনি কি মনে করছেন? আমি এখন যেটা দেখছি যে সরকার হয়তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে বাস্তবতাটা মানছে যে শেখ হাসিনার মানে ফেরার ব্যাপারটা ঘটতে পারে। এবং তারা এখন যেটা বলছেন সেটাই তাদের বলার কথা, যে তিনি দণ্ডপ্রাপ্ত আসামি, দেয়ারফর তিনি বাংলাদেশের মাটিতে আসা মাত্রই তাকে গ্রেফতার করা হবে, এটাই তাদের বলার কথা। কিন্তু তা না বলে তাদের অনেকে বলে বেড়াচ্ছিলেন যে যে আসার কোনো সুযোগই নেই, মানে তাকে আমরা চাই না, তাকে ঢুকতে দেওয়া হবে না, এসব বকওয়াস কথা বলে বেড়ানো হচ্ছিল। কিন্তু আইনমন্ত্রী এখন সেটাই ব্যাখ্যা করলেন। তিনি আবার বললেন যে তিনি যে বলেছেন যে তিনি বাংলাদেশে এসে আত্মসমর্পণ করবেন, তো বললেন তিনি বলছেন সেটা সুযোগ নেই, কারণ তিনি আসা মাত্র গ্রেফতার করা হবে। ঠিক আছে, সেটাই হওয়ার কথা। তিনি যেহেতু তার বিরুদ্ধে যেহেতু অনেক মামলা আছে, শত শত মামলা আছে, একটা মামলা তার ফাঁসির আদেশও হয়ে গেছে, কাজেই আসা মাত্রই তাকে গ্রেফতার করা হবে। গ্রেফতারের পরে কি করা হবে? তাকে জেলে না হবে অবশ্যই। তারপরে কি তার মানে জামিনের সুযোগ আছে? তারপরে কি তার আপিল করার সুযোগ আছে? আপিল করার সুযোগ তো থাকবেই। কিন্তু আবার চিফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, উনি আবার এর মধ্যে বলে দিয়েছেন যে যেহেতু তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাই তার জামিনের কোনো সুযোগ নেই। অর্থাৎ মানে তিনি আপিল করতে পারবেন, কিন্তু আপিলের প্রেক্ষিতে তিনি জামিন পাবেন না, বা জামিন পাওয়ার কোনো সুযোগ নেই, সেটা তিনি বলছেন। অর্থাৎ আইনে সেটার কোনো বাধা আছে কি? আছে, সেটাই তার কথা। সো যদি জামিন না পান তাহলে তিনি জেলেই থাকবেন। কিন্তু মূল কথা হচ্ছে যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এই জিনিসটাকে একেবারে ডিসমিস করে দিচ্ছে না, তারা উড়িয়ে দিচ্ছে না যে এগুলা ফালতু কথা, এগুলা তার প্রোপাগান্ডা, এগুলা তার স্টান্টবাজি, যেটা অনেকেই বাইরে, ক্ষমতার বাইরে যারা আছেন তারা বলছেন, বা আসলেই আমরা তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবো, যেটা মানে নাহিদ ইসলাম ঠিক ওইভাবে বলেননি, কিন্তু তার কথা শুনে মনে হচ্ছিল যে তিনি সেটার দিকে ইঙ্গিত করছেন যে তার ফাঁসি কার্যকর করার জন্যই তাকে ফিরতে হবে। এই সবের দিকে যাচ্ছে না তারা। নাহিদ ইসলাম না বললেও সাবেক চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল ইসলাম, তিনি তো প্রকাশ্যে বলে ফেলেছেন যে তিনি আসতে পারেন, তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হবে, তবে সেই মালাটি হবে ম্যানিলা রোপের, মানে বিমানবন্দরেই তার ফাঁসি কার্যকর করা হবে। এই ব্যক্তি আবার ছিলেন চিফ প্রসিকিউটর রাষ্ট্রপক্ষের। হ্যাঁ, তো কিভাবে চিফ প্রসিকিউটর ছিলেন সেটা তার কথা শুনেই বোঝা যায়। এবং এটা সবসময় বোঝা গেছে যে তাজুল ইসলামকে এই আদালতের চিফ প্রসিকিউটর বানানোই হয়েছিল জামাতের যে প্রতিশোধ শেখ হাসিনার উপর নেওয়ার ইচ্ছা, সেই প্রতিশোধ ইচ্ছাটা বাস্তবায়ন করার জন্য। এবং তিনি এখন আর চিফ প্রসিকিউটর নেই, কিন্তু তারপরে তিনি এসব কথা বলে বেড়াচ্ছেন যে ফুলের মালা দিয়ে বরণ করা হবে, সেই মালা দিয়ে তাকে ফাঁসি দেওয়া হবে। তো এইসব কথা তো দায়িত্বশীল ব্যক্তিরা বলে না, এবং তিনি এখন দায়িত্বশীল ব্যক্তি না, তিনি মানে সবকিছুর বাইরে। এখন তিনি একজন আইনজীবী, এখন আইনজীবী হিসেবে তিনি আবোল তাবোল অনেক কথাই বলতে পারেন। কাজে কিন্তু এই কথাগুলো আমলে নিয়ে মানে মানে কেউ আমলে নিবে বলে আমার মনে হয় না। এবং বিএনপির মন্ত্রীরা যেটা বলছেন
এবং সেটা তারা মোটামুটি যেটা বলা কথা সেটাই বলছেন। তারা কিন্তু বলতে পারেন না যে হ্যাঁ, শেখ হাসিনা আসলে আমরা তাকে সাদরে আমন্ত্রণ জানিয়ে তার জন্য গুলশানে একটা বাসা ঠিক করে দেবো, এই কথা তিনি বলতে পারেন না, কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। এখন বিচার কার্য যেভাবেই হয়ে থাকুক না কেন, এটা সারা বিশ্ব জানে এটা একটা মানে বিচার কার্য ঠিক হয়নি। এটাকে মানে কি বলবো, সুবিচার সেখানে হয়নি। সেটা এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, যারা হাসিনার প্রবল সমালোচক ছিল, তারাও বলেছে যে এখানে সুবিচার হয়নি, কাজেই আপিল একটা হতেই হবে। এবং আম, কে বলেছেন এটা, যে তিনি অনেক যত খুশি বিদেশি নাম করা আইনজীবী নিয়ে আসুক, হ্যাঁ, মিস্টার এবং ডাক্তার জাহিদুর রহমান, প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা। হ্যাঁ, যে নিয়ে আসুক, এবং সেটা মানে আদালতেই সবকিছু নিষ্পত্তি হবে। ভালো কথা। এখন বাংলাদেশে বিদেশি আইনজীবীদের বাংলাদেশের আদালতে মামলা করার অনুমতি আছে কিনা আমি জানি না। আমি যতদূর জানি বার কাউন্সিল সেটা অ্যালাউ করে না। কাজে বিদেশি আইনজীবী হয়তো পরামর্শক হিসেবে থাকতে পারে, কিন্তু তারা অ্যাকচুয়ালি আদালতের দাঁড়িয়ে শেখ হাসিনার পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ পাবে না। তো যাই হোক, এটা একটা কথার কথা যে যত বড় আইনজীবী দেশ বিদেশ থেকে নিয়ে আসুক, আমরা আদালতে এটা নিষ্পত্তি করব। তো মানে এটা একটা ভালো কথা যে আদালতে এটা নিষ্পত্তি হতে হবে। কিন্তু আদালতে নিষ্পত্তি হওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে, পেছনে, আড়ালে যে একটা সমঝোতা হবে না, সেটা আমি উড়িয়ে দেব না। কারণ একটা কোনো সমঝোতা ছাড়া শেখ হাসিনা জাস্ট একটা প্লেনে চড়ে ঢাকায় নেমে বলবেন এই আমি এসে পড়লাম, এটা আমার কাছে মনে হয় অবাস্তব। একটা কিছু আলোচনা, একটা কিছু সমঝোতা হতেই হবে। আমি সেই জায়গা থেকে একটু প্রশ্ন করি। আপনি বলছেন যে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ফরমালি যে বক্তব্য দিয়েছেন, সংসদে কথা বলা মানেই তো এটা আমরা ফরমাল বক্তব্য ধরে নেবো এক্স্যাক্টলি। বা সরকারের বক্তব্য। তো আহ তিনি আটক হবেন এটা তো আমরা সবাই জানি। তিনি ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি, এবং শেখ হাসিনাও তো নিশ্চয়ই বলেননি যে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জামিন দিয়ে দিবেন, এমন কথাও তিনি বলেননি। তিনি বলেছেন মামলা ফেস করবেন, বিচারের মুখোমুখি হবেন। কিন্তু এই কথাগুলো কেন বারবার বলা হচ্ছে? এগুলো কি এক ধরনের হুমকি দেওয়া, মানে মনে করিয়ে দেওয়া, ভয় জাগিয়ে দেওয়া যে তুমি এসো না? পাশাপাশি আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত ট্রাভেল ডকুমেন্টের কথা বা ট্রাভেল পাসের কথা কিন্তু কেউ বলছে না, উচ্চারণ করেনি। হ্যাঁ, তিনি আসুন, আমরা ট্রাভেল পাসের ব্যবস্থা করছি। এই বিষয়গুলো কি ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করা হচ্ছে, নাকি শেখ হাসিনা কিভাবে আসবে না আসবে তার বিষয়? যদি তার বিষয় হয়ে থাকে তাহলে সেটিও বা কেমন করে? একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেললাম। না, এখন ট্রাভেল পাসের বিষয়গুলো হচ্ছে কি বলবো, মানে ফর্মালিটি। উনার আশা, সেজন্য আমি বলছি যে মানে পর্দার আড়ালে একটা কিছু আলোচনা হতেই হবে। এবং সেই আলোচনায় থাকবে যে তিনি কিভাবে ইমিগ্রেশন পার হবেন, তিনি কি ইমিগ্রেশন আদৌ পার হবেন কিনা। মানে বিমানের মানে বের হওয়ার সাথে সাথে গেট থেকে পুলিশ ধরে নিয়ে তাকে জেলে নিয়ে গেলে তো আর ইমিগ্রেশন হয়তো পার হবে না, হতে হবে না। কিন্তু একটা মানে আসামি হলেও, আসামিও কি কোনো ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ না করেই বের হতে পারে কিনা এয়ারপোর্ট থেকে, পুলিশ কি নিয়ে যেতে পারে কিনা এয়ারপোর্ট থেকে, সেটা আমি জানি না। কিন্তু বাংলাদেশে তো সব মানে কত কিছু ঘটে, বাংলাদেশে তো সবকিছু আর আইন রীতি নীতি অনুযায়ী হয় না, যখন যেটা প্রয়োজন সেভাবেই ঘটে। কাজেই এখানে এখানে আমার মনে হয় যে ট্রাভেল পাসের বিষয়টা অতটা মুখ্য না। মুখ্য হচ্ছে যে সরকার বা শেখ হাসিনার বিমানকে ঢাকায় অবতরণ করতে দেবে কি দেবে না। যদি না দেয় তাহলে উনি যে বিমানে আসবেন ওনার কাছে তো কোনো ধরনের বৈধ কাগজপত্র নেই। হুম, ওনার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বা সাধারণ পাসপোর্ট, সেগুলো তো সব সিজ করা হয়েছে বা বাতিল করা হয়েছে হুম, ডক্টর ইউনূস সরকারের সময়। তাহলে উনি যে ভারত থেকে বাংলাদেশে আসবে, ভারত থেকেও তো একটা কাগজ দরকার, একটা ফর্মাল ডকুমেন্টস দরকার। সেটি কোন প্রক্রিয়া হ্যাঁ। আসবে? তিনি কোন বিমানে উঠবেন? পার্সোনাল বিমানে, না, মানে তার কারোর কোনো পার্সোনাল? পার্সোনাল বিমান নেই, কিন্তু আমি যেটা সেটাই হবে, বলছি। তারা একটা বিমান চার্টার করতে পারে। আচ্ছা। একটা বিমান চার্টার করতে হবে। আমার মনে হয় না তারা কোনো এয়ার ইন্ডিয়ার কোনো নিয়মিত ফ্লাইটে ঢাকায় আসবেন আর মানে 100 যাত্রীর সাথে। আমার মনে হয় তারা চার্টার বিমানে আসবেন, এবং তাদের এই চার্টার বিমান আহ, ওঠা নামা সবকিছুই মানে ভারত সরকার ওইভাবেই ব্যবস্থা করবে যে কার কাগজ, ভারত সরকার নিজেও একটা ছাড়পত্র দিতে দিতে পারে, যাতে ভারতের ইমিগ্রেশন মানে এই মানে শেখ হাসিনার কোনো পাসপোর্ট না থাকলেও, কোনো বৈধ পাসপোর্ট না থাকলেও তিনি প্লেনে উঠতে পারেন। কারণ উদ্দেশ্য হবে যে তাকে প্লেনে করে নিয়ে ঢাকায় নামা। কিন্তু ওই প্লেনটাকে বাংলাদেশ সরকার বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করার অনুমতি নাও দিতে পারে। তখন হুম কিন্তু হুম ওই হুম প্লেন আর আকাশে মানে ঢুকতে পারবে না, কারণ অনুমতি না পেলে চার্টার্ড বিমান হলেও সে ঢুকতে পারবে না, এটা হুম ইম্পসিবল। হুম। কিন্তু তখন প্রশ্ন উঠবে, তাহলে কি বাংলাদেশ সরকার চায় না যে
শেখ হাসিনার মতো আসামিকে তারা গ্রেফতার করে আদালতে মুখোমুখি করবে, ফাঁসির মুখোমুখি করবে। দণ্ডপ্রাপ্ত আসামি, তার দণ্ড কার্যকরের কোনো মানে বাধ্যবাধকতা নেই বাংলাদেশ সরকারের, তো সেই প্রশ্ন তখন বাংলাদেশ সরকারকে ফেস করতে হবে। তো এতদিন ধরে যে সবাই বলছে যে আমরা চাই শেখ হাসিনার বিচার এই মাটিতে হবে এবং তাকে মানে শাস্তি পেতে হবে, তাহলে এত সব কথাবার্তার মানে কি? কাজে আমার মনে হয় যে এই সব কিছু একটা আলোচনার মধ্যে হতে হবে, একেবারে সমঝোতা মিনিমাম কোনো আলোচনা ছাড়া চলে আসবেন এটা আমার মনে হয় না। এবং এই আলোচনার বিষয়টা আমরা জানবো না, কারণ এটা জনসমক্ষে হবে না, এটা পর্দার আড়ালে হবে এবং হয়তো দুই পক্ষই এটা ডিনাই করবে। দুই পক্ষ অলরেডি বলছে যে না, আমরা মানে পর্দার আড়ালে কোনো নেগোসিয়েশন হচ্ছে না, হতেই পারে না। কিন্তু আমার মনে হয় যে এটা ছাড়া শেখ হাসিনা আসতে পারবেন বা আসার চেষ্টা করবেন, আমার সেটা মনে হয় না। কিছু একটা হতে হবে। এবং আপনি 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 এই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস্টার জাসওয়ালের কথা বলছিলেন, তিনি যে উত্তরটা দিয়েছেন এটা খুব অড। আমার কাছে মনে হলো যে সাংবাদিক প্রশ্ন করেছেন এই শেখ হাসিনার ফিরে যাওয়ার কথা নিয়ে, কিন্তু তিনি যেভাবে উত্তর দিয়েছেন সেটা মনে হচ্ছে ওই যে প্রত্যর্পণ চুক্তির অধীনে তাকে ওটা ভিন্ন জিনিস। কারণ শেখ হাসিনা প্রত্যর্পণ চুক্তির অধীনে ফিরছেন না, তিনি স্বেচ্ছায় ফিরছেন, নিজ ইচ্ছায়। আর প্রত্যর্পণ চুক্তির বিষয়ে মানে বাংলাদেশ সরকার চিঠি লিখলেও ওই প্রত্যর্পণ চুক্তির অধীনে যেই প্রক্রিয়ার কথা বলা আছে, যেই আনুষ্ঠানিকতার কথা বলা আছে, যে ধরনের ডকুমেন্টস সাপ্লাই করতে হবে, যে ধরনের সাক্ষী মানে প্রমাণ সাপ্লাই করতে হবে, সেগুলো কিন্তু বাংলাদেশ সরকার করেনি। কাজেই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যে আদৌ কিছু হবে এটা কোনো মানে কোনো সম্ভাবনাই নেই। তো জাসওয়াল এখন মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যখন সংবাদ সম্মেলন হয় তখন এগুলো হচ্ছে একেবারে তথ্যবিহীন সম্মেলন। এরা মিনিমাম তথ্য সরবরাহ করে, বেশিরভাগ ক্ষেত্রে এমন ভাবে জবাব দিবে এখানে কোনো মানে কোনো রিপোর্টেবল কোনো ইনফরমেশনই নাই। আরেকটা বিষয় হতে পারে কিনা যে প্রত্যর্পণ চুক্তি নিয়ে তারা আসলে কিছু ভাবছেই না, যেহেতু তিনি ওখানে বন্দী নন, তিনি তো অন্যভাবে আছেন, অন্য স্ট্যাটাসে আছেন, বা তাকে তো বন্দী হিসেবে ধরে রাখা হয়নি, তাই না? তো সেই জায়গায় তো প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানোর কোনো প্রশ্নই ওঠে না, এটা বারবার ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে। আমার আরেকটি জিজ্ঞাসা যে রয়টার্সের রয়টার্সের যে সাক্ষাৎকারটি, সেটি নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছেন। আম, রয়টার্সের মতো সংবাদ মাধ্যমে আসলে ফেক কোনো ইন্টারভিউ প্রকাশ করার কি কোনো সুযোগ আছে? মানে আপনি তো দীর্ঘদিন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন, এখান থেকে বিভিন্ন দলের সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা এরকম একাধিক ব্যক্তি এই ধরনের কথা এরকম ছড়াচ্ছে, আপনার কি মনে হয় এটা স্রেফ গুজব নাকি কোনো ভিত্তি থাকতে পারে? না, আমার মনে হয় যে রয়টার্স যদি একটা ইন্টারভিউ করে এবং তারা যদি বলে যে শেখ হাসিনার সাথে আমাদের 1 ঘন্টা টেলিফোনে কথা হয়েছে, এটা মানে সারা বিশ্বের নিউজ রুমগুলো বিশ্বাস করবে। কারণ রয়টার্স, এপি, এফপি এই 3টা সংবাদ সংস্থার মানে আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা আছে। নাম্বার 1 রয়টার্স। রয়টার্স হচ্ছে সবচেয়ে বিশ্বাসযোগ্য সংবাদ সংস্থা আন্তর্জাতিক পরিসরে। নাম্বার 2 অ্যাসোসিয়েটেড প্রেস, তারপরে আসে এএফপি। কাজেই রয়টার্স যেটা বলছে সেটা কেউ অবিশ্বাস করবে এটার কোনো মানে কোনো কোনো স্কোপ নেই। মানে আমার দৃষ্টিতে, শুধু আমার দৃষ্টিতে না, আপনি দেখুন এই এই খবর ছাপা হওয়ার পর কিন্তু বাংলাদেশ সরকার যে ফর্মাল একটা স্টেটমেন্ট সংসদে আসলো সেটা কিন্তু তারা দিত না, তারা যদি মনে করতো যে রয়টার্স ভুয়া সংবাদ দিয়েছে। তারা মানে ভুয়া সংবাদের ভিত্তিতে তারা কেন স্টেটমেন্ট দিবে? হয়তো একটা সাংবাদিক যদি ওই করিডোরে একটা মন্ত্রীকে জিজ্ঞেস করে যে হ্যাঁ শেখ হাসিনা এই কথা বলেছেন, আপনার কি মন্তব্য, সে একটা মন্তব্য করতে পারে। কিন্তু সংসদে স্টেটমেন্ট দেওয়া, যেটা আপনি আপনি বলেছেন, যেটা একটা ফর্মাল স্টেটমেন্ট, কেউ তাকে এবং এই ফর্মাল স্টেটমেন্টটা তারা দিত না যদি তারা মনে করতো যে রয়টার্সের রিপোর্টটা বিশ্বাসযোগ্য না। অবশ্যই সেটা বিশ্বাসযোগ্য, অবশ্যই তারা তার সাথে কথা বলেছে বলেই এই রিপোর্টটা করেছে এবং এই সব কথা বলেছে বলেই তারা রিপোর্টটা সেইভাবে লিখেছে। কাজে এটা অবিশ্বাস করার কোনো কোনো রাস্তা আমি দেখছি না। আর যারা বলছে এটা ভুয়া, এটা এই এটা সেই, তারা না জেনে বলছে এই কথাগুলা। শুধু কি না জানা, নাকি তাদের মধ্যেও এক ধরনের ভয় কাজ করছে, বা আওয়ামী লীগের অনুসারী যারা আছে তাদেরকেও এক ধরনের মানে মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড করার একটা চেষ্টা, এরকম কোনো বিষয় থাকতে পারে কিনা? না না, অবশ্যই এখানে একটা রাজনৈতিক খেলা আছে। তারা একটা গোষ্ঠী যতই বলে যে শেখ হাসিনাকে দেশে ফিরে এনে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, তারা আসলে চায় না শেখ হাসিনা দেশে ফিরুক। কারণ শেখ হাসিনা দেশে ফিরলে তাদের যে কথা যে আওয়ামী লীগ মানে ইতিহাস হয়ে গেছে,
ওই হাসনাত আব্দুল্লাহ জাফর ভাই আছে। 2024 সালে যে কথা বলেছিলেন যে হুম, আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড, কিন্তু আসলে তো আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড হয়নি। এবং হয়নি সেটা প্রমাণ তারাই, কারণ তারাই মানে উঠতে বসতে আওয়ামী লীগ নিয়েই কথা বলেন, শেখ হাসিনা নিয়েই কথা বলেন, কটূক্তি করেন, কিন্তু কথাটা বলেন, মানে মনে হচ্ছে আওয়ামী লীগ তাদের মাথার ভিতরে জেকে বসে আছে। কাজেই আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড এটা যারা বলেছে তখন 2 বছর আগে, বা 2024 সালের পরের দিকে, মানে এ, মানে বোঝা যাচ্ছে যে তারা জিনিসটাকে ঠিকমতো রিড করতে পারেনি, মানে পলিটিক্যাল ডেভেলপমেন্ট কিভাবে হবে সেটা রিড করতে পারেনি। আর এখন যদি শেখ হাসিনা ফিরে আসে তাদের জন্য আরো বড় বিপর্যয়, তাকে ফাঁসিতে উঠালেও বিপর্যয়, জেলে রাখলেও বিপর্যয়, জেলের বাইরে রাখলেও বিপর্যয়। আমার মনে হয় শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা দেওয়া মানে এই একটা গোষ্ঠীর জন্য একটা মানসিক এবং রাজনৈতিক বিপর্যয় হবে। কাজেই তারা বলার চেষ্টা করছে যেভাবে হোক এইটাকে মানে আন্ডারমাইন করতে, এই হোল হুম, জিনিসটাকে আন্ডারমাইন করতে, যে এগুলা এটা হচ্ছে না, এটা একটা স্টান্টবাজি। এখন মানে হাসিনা স্টান্টবাজি বলা এক জিনিস, আর রয়টার্স মিথ্যা কথা বলেছে, রয়টার্স একটা ভুয়া স্টোরি দিয়েছে, সেটা আরেকটা জিনিস। হ্যাঁ, আপনি হাসিনাকে স্টানবাজি, স্টানবাজ, মিথ্যু নানা জিনিস বলতে পারেন, কোনো অসুবিধা নেই। সে একটা রাজনীতিবিদ, এই ধরনের কথা একটা রাজনীতিবিদের বিরুদ্ধে বলা যায়। হুম, কিন্তু যেই সংবাদ সংস্থা সারা বিশ্বে সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদ সংস্থা, তারা এইভাবে এরকম একটা স্টোরি করবে যেটা নাকি ভুয়া, এটা এটাই আমার কাছে সবচেয়ে ভুয়া কথা মনে হয়। আহ, আপনি বলছিলেন যে এখন শেখ হাসিনা ফিরে এলেও এক ধরনের বিপর্যয়, আহ না এলেও বিপর্যয়, মানে এটা কি সরকারের জন্য নাকি আওয়ামী বিরোধী যারা রাজনীতি করছে তাদের জন্য? মানে যদি না, মানে ফিরে আসার পর ফাঁসি দিলেও বিপর্যয়, না দিলে বিপর্যয়, বিষয়টি বোধহয় এইভাবে বলছিলেন, তাদের জন্য সরকার নাকি সরকারের সহযোগী যারা? সবাই মানে সরকার তো একা না, এখানে তো বিএনপি, জামাত, এনসিপি, তারা তো এক হুম, হুম, কাট্টা আর কি। তারা নিজেরাই বলে যে তারা হচ্ছে জুলাই শক্তি, এবং তারা ঐক্যবদ্ধ থাকবে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। কাজে এটা তাদের কথাতেই তারা এক কাট্টা, মানে একসাথে আছে। সো এটা তাদের জন্য রাজনৈতিকভাবে একটা প্রচন্ড চাপ সৃষ্টি করবে। কারণ যত মানে শেখ হাসিনা জেলে থাকা মানে যে আওয়ামী লীগ তারা মানে ওই কার্যক্রম নিষেধ থাকলেও তারা ভেতরে ভেতরে রিঅর্গানাইজ করার একটা মনোবল পাবে। এখন তো তাদের মনোবল নেই, সেই মনোবলটা তারা পাবে যদি শেখ হাসিনা দেশে ফিরে জেলে যায়। আর যদি ফাঁসি হয় তাহলে বিষয়টা আরো জটিল হয়ে পড়বে সরকারের জন্য। কারণ ফাঁসি হতে হতে তার বয়স 80 হয়ে যাবে। তো একজন 80 বছর বয়স্ক আহ, নারীকে আপনি ফাঁসি দিবেন, এটা আপনি আন্তর্জাতিক মহলে, বিশেষ করে তাদের যে মানে নতুন যে দোস্ত আছে পশ্চিমা বিশ্বে, তাদের সামনে আপনি মুখ দেখাবেন কি করে? কারণ আর যাই হোক না হোক, আম, এটা হজম করা, বিশেষ করে জাতিসংঘ বলুন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলুন, তাদের জন্য এটা হজম করা হবে খুবই কঠিন। কারণ তারা কোনো মৃত্যুদণ্ডই সমর্থন করে না। আর রাজনৈতিক একজন নেতা যার বিরুদ্ধে যতই আপনি মানবতা বিরোধী অপরাধের চার্জ আনুন বা তাকে দোষী সাব্যস্ত করুন, তারপরেও আম, যেখানে আপনার জাতিসংঘ নিজেই নিজেকে সম্পৃক্ত করেছে তাদের সেই রিপোর্টের মাধ্যমে, সেখানে জাতিসংঘের উপরেও একটা চাপ আসবে যে তুমি কি দায়িত্ব এড়াতে পারো এই 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 কাজের জন্য। কারণ ফাঁসি দেওয়া কিন্তু একটা ভিন্ন মাত্রার কাজ হয়ে যাবে। এটা জাস্ট হুম, হুম। একজনের বিরুদ্ধে মামলা করা, তাকে জেল দেওয়া, এটার এটার এটা এটা না, এটা অনেক অনেক বাইরে চলে যাবে জিনিসটা। যে কারণে ওই আপনার 2012, 13, 14 সালে জামাতের নেতাদের ফাঁসি দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার কিন্তু প্রচন্ড সমালোচনার মুখে ছিল পশ্চিমা বিশ্বে। কারণ তারা মনে করছিল যে ফাঁসি দেওয়া বিচার কার্যকর একটা জিনিস, তোমাদের দেশে একটা গণহত্যা হয়েছে, সেটার জন্য তোমরা এত বছর পরে হলেও মানে বিচার কাজ করছো, সেটা তারা মানে সেটা নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না। কিন্তু যখন ফাঁসি হয়েছে তখন কিন্তু আওয়ামী লীগ প্রচন্ড সমালোচনার মুখে পড়েছে। এবং বিশেষ করে যখন আদালতের কার্যক্রমটাকে আন্তর্জাতিক মানের হয়নি বলে তারা মনে করছে। আর এই আদালতের কার্যক্রম আন্তর্জাতিক কি মানে অভ্যন্তরীণ মানদণ্ড এটা পূরণ করতে পারেনি। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে শেখ হাসিনার মামলা পরিচালনা করেছে, মানে একেবারে এক 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 পেশে একটা বিচার। কাজেই এটা মানে সরকারের জন্য অভ্যন্তরীণ ভাবে এবং আন্তর্জাতিক ভাবে দুই দিক থেকেই তার উপর একটা রাজনৈতিক চাপ আসবে। হ্যাঁ, সে আন্তর্জাতিক এখন যে সমীকরণের ব্যাপারটা তো অনেক অন্য কিছু হতে পারে, দেখা হ্যাঁ, যাচ্ছে জামিনে বেরিয়েও আসতে পারে।
বেকসুর খালাসও হতে পারে, অনেক মানে কিছু সবকিছু সম্ভব। অনেক কিছু হতে পারে। বাংলাদেশে তো সরকার পাল্টালে সবকিছুই পাল্টে যায়, আমরা তো দেখলামই 2024 সালে এই সরকার যে পাল্টালে মাঝামাঝি তো বেরিয়ে এসেছে। সব সব আদালতের সব রায় আবার আদালত নিজেই উল্টে দিল। এটা খালেদা জিয়ার ব্যাপারে দিল, তারেক রহমানের ব্যাপারে দিল, ইউনূসের ব্যাপারে দিল, সবার ব্যাপারে দিল, যারাই তখন ক্ষমতায় তাদের ব্যাপারে দিল। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহার বেরিয়ে এখন তিনি সংসদ সদস্য। সেটা হয়, মানে বাংলাদেশে সবই সম্ভব, কাজে কোনো কিছু নাকচ করে দেওয়া ঠিক না আগেই। আপনি বলছেন যে শেখ হাসিনাকে ফিরতে হলে অবশ্যই পর্দার আড়ালে কিছু চলছে, আমাদের এটি ধরে নিতে হবে। আহ এটি কিন্তু অভ্যন্তরীণ পর্যায়ে বিএনপি, আওয়ামী লীগ, নাকি এর সঙ্গে আন্তর্জাতিক শক্তিগুলোও ইনভলভ হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনি দেখেন, এমনকি যখন দুই দলের মধ্যে সম্পর্ক এত খারাপ না, বর্তমানে যত খারাপ, তখনও কিন্তু তাদের আলোচনার জন্য বিদেশি মধ্যস্থতার প্রয়োজন হয়। আমরা দেখেছি অতীতে জাতিসংঘের, কমনওয়েলথের সব প্রাইম মিনিস্টার স্টিফেন থেকে শুরু করে অনেকে এসেছেন। অনেকে এসেছেন। তারাঙ্কো বলে আরেকজন এসেছিলেন একবার, সোনারগাঁ হোটেলের সুইমিং পুলে তার তার ছবি সুইমিং করছেন, সেই ছবি পত্রিকা ছাপা হয়েছে। কাজেই এই দুটা দল কেন জানি একে অপরের সাথে নিজেদের উদ্যোগে, নিজেদের মানে নিজেদের আয়োজনে কথা বলতে পারে না। এটা একটা মানে বাংলাদেশের রাজনীতির জন্য এটা একটা বড় বিপর্যয়, যে দুই প্রধান দল একে অপরের সাথে কথা বলতে পারে না, তাদের বিদেশি মধ্যস্থতা লাগে। তো এটা হচ্ছে নর্মাল সময়, আর এই সময়টা একটা টোটালি অ্যাবনর্মাল সময়। তো অ্যাবনর্মাল সময় তো তাদের বিদেশি মধ্যস্থতা ছাড়া মুখ দেখা দেখি মানে এটা এটা ইম্পসিবল। কারণ আওয়ামী লীগের যারা দেশে আছেন নেতা, তারা সব জেলে, আর যারা জেলে নাই তারা বিদেশে। তো কে কার সাথে কথা বলছে, কোথায় কথা বলছে? কাজে আমার মনে হয় এখানে মানে আলোচনা হতে হলে একটা বিদেশি, বাইরের একটা মধ্যস্থতাকারী অবশ্যই লাগবে। মধ্যস্থতাকারী ছাড়া কথা বলবে একে অপরের সাথে, এটা আমার মনে হয় না। এবং এখানে সেটা কি ভারত হতে পারে, যুক্তরাষ্ট্র ছাড়া সম্ভব? না যুক্তরাষ্ট্র এই হতে পারে, ভারতও হতে পারে। যেহেতু ভারত হাসিনা ভারতে আছে, ভারতের একটা স্বার্থ আছে, ভারত হয়তো যুক্তরাষ্ট্রের মাধ্যমে একটা আলোচনা করতে পারে। যদি বিএনপি সরকার সরাসরি ভারতের সাথে শেখ হাসিনার বিষয়ে আলাপ করতে না চায়, তাহলে হয়তো যুক্তরাষ্ট্রের মাধ্যমে এই আলাপটা হতে পারে, চীনের মাধ্যমে এই আলাপটা হতে পারে। কারণ যুক্তরাষ্ট্র, চীন এই দুইটা দেশই এই বিএনপি সরকারের ঘনিষ্ঠ এখন। আম, আগেও ছিল, যুক্তরাষ্ট্র অত না, কিন্তু চীন তো শেখ হাসিনার সময়ও খুব ঘনিষ্ঠ ছিল বাংলাদেশের সাথে। কাজেই ভারত যুক্তরাষ্ট্র দুজনে এই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। এখন সবই হচ্ছে যে বাংলাদেশ সরকারের ইচ্ছাটা কি, তারা কি চায় বা তারা কি করতে পারবে, কতটুকু তারা হজম করতে পারবে, কতটুকু তারা গ্রহণ করতে পারবে, মেনে নিতে পারবে, এটা তাদের সিদ্ধান্ত হবে। যে হাসিনা যেরকম সিদ্ধান্ত যে আমি ফিরবো কি ফিরবো না, যেটা জয়সওয়াল কালকের প্রেস ব্রিফিং এ বলেছেন যে সিদ্ধান্তটা হাসিনার, কিন্তু তাকে মানে তার বিমান ঢুকতে দেওয়া হবে কি হবে না, সেটা সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের। এখন বাংলাদেশ সরকার কি সিদ্ধান্তটা স্বাধীনভাবে নেবেন, নাকি বিদেশি কোনো শক্তির চাপে নেবেন, সেটা আমি জানি না। মন্ত্রীদের কথা শুনলে মনে হয় বাংলাদেশের চেয়ে স্বাধীন দেশ আর দুনিয়ায় নাই, সব সিদ্ধান্তই সে স্বাধীনভাবে নেয়, তাহলে স্বাধীনভাবে নেবে। এখন এটা কি, কিন্তু কালকের যেই মানে স্টেটমেন্ট, সেটা দেখে মনে হলো যে তারা ধরেই নিয়েছে যে উনি ফিরবেন। সেজন্য এই ফিল্ডে কি করা হবে, তাকে যে গ্রেফতার করা হবে, সেই কথাটা বলছেন। এখন এটা কি তাকে ভয়, আপনি যেটা প্রশ্ন করছিলেন যে এটা কি তাকে ভয় দেখানোর জন্য, আমার মনে হয় না। এটা দেখে শুনে তিনি ভয় পাবেন, কারণ তিনি তো বলেই দিয়েছেন যে আমি ফিরলে আমাকে গ্রেফতার। এই তিনি রয়টার্সের ভয় পাবেন সাক্ষাৎকার, কিন্তু সরকার চেষ্টা করছে কিনা বা সরকারের অনুসারীরা সেই চেষ্টাটি করছে কিনা, যে আগে থেকেই বলা তুমি কিন্তু এলে অ্যারেস্ট হবে এটা জানা কথা, হ্যাঁ এটা তিনি তো সবাই জানে। অ্যারেস্টের ঝুঁকি নিয়েই ফিরছেন। শুধু হ্যাঁ, অ্যারেস্টের ঝুঁকি না, তিনি তো রয়টার্স সাক্ষাৎকারে বলেছেন যে আমাকে হত্যাও করা হতে পারে। কারণ তিনি জানেন যে তাকে হত্যা করার চেষ্টা আগে হয়েছে, তার পরিবারকে হত্যা করা হয়েছে, দলের শীর্ষ নেতাদেরকে জেলখানায় হত্যা করা হয়েছে, এসব ইতিহাস আছে। কাজেই এটা একটা নতুন জিনিস হবে না বাংলাদেশের জন্য, যদি একজন পলিটিক্যাল নেতাকে যদি আহ, আততায়ী মানে যে কোনো জায়গায় হত্যা করে, এটা নতুন জিনিস হবে না। শেখ হাসিনাকে তো তার জনসভায় হত্যা করার জন্য হামলা চলেছিল, 24 জন নিহত হয়েছে সেখানে। কাজেই এটা একটা নতুন জিনিস হবে না, তিনি সেটা জানেন। এই বাংলাদেশের ইতিহাস এরকমই একটা অধ্যায় গেছে, সেই অধ্যায়ের পুনরাবৃত্তি যাতে না হয় সেটা সবাই চায়, যাতে এইসব ঘটনার পুনরাবৃত্তি না হয়। কিন্তু এগুলো যে হবে না, তার গ্যারান্টি তো কেউ দিতে পারে না। এটাই হলো সমস্যা, দের ইজ নো গ্যারান্টি। মাসুদ ভাই, সর্বপ্রথম আপনি একটা কথা বুঝেন যে আমি বাংলাদেশি,
এইখানেও যখন বাংলাদেশিদের বিভিন্ন আকাম কুকামগুলা করা দেখি, তখন আমি কিন্তু জাতপাত তুইলা গালি দিই। কিন্তু যখন এইখানকার কেউ এগুলা নিয়ে আমার সাথে উচ্চবাচ্য করতে আসে, তখন কিন্তু আমারও কষ্ট লাগে, আমিও কিন্তু ফাইটিং এ চলে যাই। তখন আমি স্বীকার করি না যে আমরাই করি এগুলা, চুরি ডাকাতি স্যাঁচরামি আমরা করি, এগুলো আমরা স্বীকার করি না, কিন্তু নিজেরা নিজেরা বলি, আলোচনা করি, নিজেরা নিজেরা ইয়ে করি। তো ঠিক তেমনই ভারতের মধ্যে আছে না ভাই, আপনি ওদের গালাগালি করবেন, লুঙ্গি তুইলা আপনার এই বিপদ সীমার উপরে লুঙ্গি তুইলা আপনি দেখাইবেন, আপনি সবকিছু করবেন, তাদের দেশটারে ভাঙতে চাইবেন, তারা খেপবে না ভাই। সবাই কি আপনার সুশীল মনে করেন আপনি, যে সবাই কবে যে দূর বাদ দে থাক, এরা কইছে এরা পাগল, এরা বাচ্চা না ভাই? দুই চারজন আছে না ক্যারেক মাথার দুই চারজন আছে না, যারা থাবড়াই চবড়াই দিতে পারে। আবার এখন এমন এমন লোক ওই ভারতে এখন পর্যন্ত, এই যে গেছে তো এখন পর্যন্ত মনে হয় 30-35 হাজার ঢুকছে ভারতে। আপনি কয়টা অকারেন্স শুনছেন এখন পর্যন্ত? 30,000 তো ভিসা নিয়ে গেছে। হ্যাঁ, দুই একটা হয়তো আগামীতে আরো দুই একটা হইতে পারে, কিন্তু কাদের বিরুদ্ধে হবে জানেন? ঠিক ওইটা, ওই যে যেগুলো ধরাই দেওয়া হবে যে এগুলাই ভারত বিদ্বেষী করছে, এগুলাই দেখো ওই যে ফেসবুক চালাইছে এতদিন, ফেসবুকে এই লেখছে এরকম। আমেরিকা একটা প্রস্তাব করছে, দেখছে তো, সব বন্ধ করে দিছে। মানে তাদের যেদিন ভিসার অ্যাপ্লাই করবে সেদিন থেকে 5 বছর আগের তাদের সোশ্যাল মিডিয়ার কর্মকাণ্ড দেখাইতে হবে। তাহলে আপনি যে ডিএক্টিভ করে বইয়া থাকবেন সেই কাম হবে না। আপনার 5 বছরের কর্মকাণ্ড নয়, আপনার ভিসাও নেই। তো ঠিক এখন ভারতের মধ্যে দুই একটা টুকটাক হইতে পারে, সেটা হইলে সেটা কি খুব একটা দোষের কিছু? আর এইটা নিয়ে যদি আপনারা এত চিন্তা করেন, তো ইয়েতে কি আফ্রিকাতে প্রতিদিন 2-4 জন বাঙালির দোকান লুটাইতেছে আর মরতেছে কুত্তার মতো, এরপরও জান কেন এই দেশে? এই যে অল্প কয়দিন আগে দাঙ্গা হয়ে গেছে, বাঙালি করে পিটে পিটে রাস্তাতে বাইর করছে, ঠিক আছে না? এই 2 দিন আগে আপনাকে তখন ভিডিও, আপনার আগের যে সফটওয়্যার ছিল সেখানে আপনাকে ভিডিও দেওয়া যাইতো, এখন তো ভিডিও দিতে পারি না, আপনি দেখতে পারতেন। সেখানে 2 জন মোল্লা বাইতুল মোকাররমে দাঁড়ায় কইতেছে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করো, পাকিস্তানের সাথে করতে হবে, ওদের কোনো কিছু খাওয়া যাবে না, ওদের দিকে তাকানো যাবে না। মানে এরপরে তো ওদের মহিলা বেটিদের নিয়ে যা ইচ্ছা তাই টিভিতে প্রচারিত এগুলা। আরেক মোল্লানা তো কইছে কোপায়া মাইরা ফেলাও হিন্দু। ভাই কতক্ষণ সহ্য করবে? সহ্যের সীমা পারে যদি 2-1 জন যদি কইরা বসে, সেটার আপনারা কি বলবেন? যেমন এই যে আপনার 5ই আগস্টের পরে যত ঘটনা হয়েছে, আপনারা তো বলছেন মব জাস্টিস, ওগুলো বিচ্ছিন্ন ঘটনা। তাই না? আপনাদের সাথে যদি 2-4টা হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা ধরে নেবেন, লাখে 2-4টা হইতেই পারে। বাংলাদেশে দেখেন আপনি সারাদিনে একটু হিসাব করেন যে সারাদিনে অন্তত 100 জায়গায় 100টা রিক্সাওয়ালারে পিটানো হয়। আবার ওইখানে দেখবেন যে হয়তো 2-1টা জায়গায় সেখানে রিক্সাওয়ালাই আপনারে পিটে দিছে। তো ওইটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। ওইটা নিয়ে আপনি মনে করেন যে ওইটাই ঘটনা। ওই যে আমার ফরিদ ভাই কইলো ভারত ব্যবসা বুঝে, আর এরা তো ব্যবসায়ী। যত হিন্দু যারা আছে এরা সব বড় বড় ব্যবসায়ী। বাংলাদেশের যত বড় ব্যবসায়ী ছিল সব হিন্দুরা ছিল। এই যে সারা ওয়ার্ল্ডে এখনো রেস্টুরেন্ট চালাইয়া যারা পয়সা আলা, রেস্টুরেশন সব লেখতে হয় ইন্ডিয়ান রেস্টুরেশন, ইন্ডিয়ান রেস্তোরাঁ, কাস্টমার ঢুকে। ব্রিটেন, ইউরোপ, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। কেউ লেখে না যে এটা পাইকা রেস্টুরেন্ট, বাংলা রেস্টুরেন্ট। ওইটা লিখলে মানুষই যায় না, কুত্তাও যায় না। ইন্ডিয়ান রেস্টুরেন্ট লিখতে হবে, ইন্ডিয়ান কারি ইন্ডিয়ান। ওগুলো করে বাঙালিরা খায়, কোন ভারতীয়রা কিন্তু এখানে রেস্টুরেন্ট করে নোংরা বাঙালিরা করে। আপনি সব জায়গায় ভারত বেচবেন, ভারত খাইবেন, ভারতের বিরোধিতা করবেন, কারণ 2-1টা যদি এরা মাইর খায় তাদের সমস্যাটা কোথায় ভাই? খাইতেই পারে, তারপর সোয়ার খাইতেই পারে। আপনারাও এক সময় চাইছিলেন না এখানে বাংলাদেশে হইছে না, হিন্দু কইয়াই আপনারা মাইরা আগুনে জ্বলাইয়া দিচ্ছেন না, হিন্দু বেলা তরুণী দাসের ঢুকাই রাখছেন না, হিন্দু বেলা চিন্ময় কৃষ্ণরে ঢুকাই রাখছেন না। চট্টগ্রাম শহরে হিন্দুদের সম্পত্তি এই মুহূর্তে দখল করতেছেন না আপনারা, বিভিন্ন জায়গায় হিন্দু সম্পত্তি দখলের উৎসবে মাইতে উঠছেন না, বাড়িঘর ভাঙতেছেন না, আগুন জ্বালাইতেছেন না। তো ওখানে গেলে 2-1 খাইবেন, অসুবিধা কি? নাকি এইখানে যাই আপনারা চিন্তা করতে, এইখানে যাই আপনারা রাস্তার বিছখানে খাড়াইয়া নামাজ পড়া শুরু করবেন আল্লাহু আকবার কইয়া,
জামগড়ের রাস্তার বিছানায় নামাজ পড়তে দেয় নাই, এরা খারাপ, এরকম কইবেন? কোনটা কইবেন? হইতেই পারে আপনার চরিত্রের দোষে আপনি ওখানে মাইর খেতে পারেন। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন একটা কথা বেশ আলোচিত হচ্ছে, অনেকের মতোই কৌতূহল, শেখ হাসিনা কি ফিরবেন? প্রশ্নটা এলো এই কারণে যে তিনি সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন তিনি দেশে ফিরবেন, ডিসেম্বরের মধ্যেই হয়তো দেশে ফিরবেন। এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরবেন, ফিরতে তিনি পারেন, আর দেশটা তার, অফকোর্স তিনি তার বলতে আমি এই দেশের নাগরিক, তিনি দেশে ফিরতেই পারেন। কিন্তু সংশয় বা সন্দেহের জায়গা কোথায়? তিনি 2024-এর অগাস্টে 5 তারিখে অভ্যুত্থানের মুখে পালিয়ে গেছেন, সেটা ইতিহাসের অংশ। কিন্তু এই যে তিনি ফিরবেন এবং সেখানে যে প্রশ্নটা তৈরি হচ্ছে সেটা কেন? সেটা তৈরি হচ্ছে এই কারণে যে তিনি ওই পালিয়ে যাওয়ার কয়েকদিন আগেই বলেছিলেন শেখ মুজিবের মেয়ে পালিয়ে যায় না, তিনি কোথাও যাবেন না পালিয়ে, দেশ ছেড়ে যাবেন না, কিন্তু তিনি গেছেন। আমরা প্রত্যেকেই ভুল করি, আমরা প্রত্যেকেই অনিয়ম করি, কেউ কম কেউ বেশি, কেউ বুঝে কেউ না বুঝে, কেউ পরিস্থিতির শিকার হয়ে। কিন্তু শেখ হাসিনার ওই কথাটা প্রথম কথা নয়, কাজে ওটাই যে তার শেষ কথা সেটাও বলা যাচ্ছে না। কেন যাচ্ছে না? আপনাদের অনেকেরই স্মরণ থাকবার কথা যে শেখ হাসিনা হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে 1986 সালে চট্টগ্রামে এক জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন, তখন জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হচ্ছে, যারা এই নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। ইন্টারেস্টিংলি তার পরের দিনই তিনি তার দল সহ সিদ্ধান্ত নিলেন যে তারা নির্বাচনে যাচ্ছেন। জামায়াত ইসলামীও সেই একইভাবে সেই নির্বাচনে অংশ নিয়েছিল। শেখ হাসিনা মদিনায় বসে, সৌদি আরবের মদিনায়, আমাদের জন্য যারা মুসলিম তাদের জন্য অত্যন্ত পবিত্র স্থান, সেখানে বসে বলেছিলেন বিরোধী দলে গেলে তিনি কখনো বা তার দল কখনো হরতাল করবে না। তারপরে তার দল, তিনি তখন ক্ষমতায় প্রধানমন্ত্রী, তার দল বিরোধী দলে গেছে এবং দিনের পর দিন তার দল হরতাল করেছে। এরকম অসংখ্য উদাহরণ দেয়া যাবে যে শেখ হাসিনা যেটা বলেন সেটা করেন না বা সেটা করতে পারেন না। কাজেই এখন প্রশ্ন হচ্ছে তিনি কি দেশে ফিরবেন না ফিরবেন না? আমি তো মনে করি আওয়ামী লীগের মতো এত বড় একটা রাজনৈতিক দলের প্রধান, যিনি দেশের বেশ কয়েকবার নির্বাচিত এবং অনির্বাচিতভাবে প্রধানমন্ত্রী ছিলেন, যিনি এই দেশটির স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, তার তো অনেক আগেই দেশে ফিরে আসার কথা ছিল। প্রধান কথা তার ফিরে যাওয়াটাই, মানে পালিয়ে যাওয়াটাই ঠিক হয়নি, তার অনেক আগেই দেশে ফেরা উচিত ছিল এবং পরিস্থিতি মোকাবেলা করার দরকার ছিল। আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, এদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলগুলোর একটি, এবং লক্ষ কোটি সমর্থক তার সারা দেশে রয়েছে। কর্মী বাহিনী তো আছেই, নেতারা তো আছেনই, কিন্তু তিনি ফিরে আসেননি। কেননা তিনি অন্তত এটুকু বুঝতে পেরেছেন, এবং তার অন্যান্য নেতৃবৃন্দ যারা দেশের বাইরে গেছেন ছোটখাটো ব্যতিক্রম বাদ দিয়ে, যে এদেশের মানুষের কাছে, বিশেষ করে তরুণ সমাজের কাছে, এবং যে তরুণ সমাজ জনসংখ্যার সিংহভাগ, তাদের কাছে তিনি গ্রহণযোগ্যতাই শুধু হারাননি, চরমভাবে ঘৃণিত। এই ঘৃণার অনেক কারণ থাকতে পারে। স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগকে নিয়ে অনেক কথা আছে, জামায়াত ইসলামীকে নিয়ে তো আমাদের জন্মকাল থেকেই কথা আছে, বিএনপিকে নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নানা রকমের প্রশ্ন, নিন্দা, সমালোচনা আছে, এবং রাজনীতিতে এটা থাকা স্বাভাবিক। কিন্তু 2014 সাল থেকে যেভাবে তিনি এক একটা নির্বাচন করেছেন, এবং বলা যেতে পারে যার ফল হলো তিনি অনির্বাচিত
হিসেবে দেশ চালিয়েছিলেন। গুম, খুন, মানুষের বাক স্বাধীনতা হরণ, লুটপাট, নৈরাজ্য, দেশের অর্থ বিদেশে পাচার, এগুলো করে তিনি, তার দল, তার সরকার যেভাবে মানুষের ঘৃণা করিয়েছেন, তার চাইতে বড় কথা 2024-এর 36 দিন, জুলাই এবং আগস্ট মিলে এই 36 দিনে যে নির্মমতা, বর্বরতা তিনি এবং তার সরকার দেখিয়েছে, সেটা কারো কাছে গ্রহণযোগ্য নয়। এবং যে কারণে ইতিহাসে প্রথমবারের মতো দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা, ধনী দরিদ্র, নারী পুরুষ সবাই রাস্তায় নেমে এসেছিল। এমনকি আমরা এটাও দেখেছি, আওয়ামী পরিবারেরও অনেকে রাস্তায় ছিলেন। আমরা এটাও দেখেছি, ছাত্রলীগ করা কেউ কেউ তখন ছাত্রলীগ ছেড়ে দিয়েছেন ঘোষণা দিয়ে। এমনকি সংসদ সদস্য, মন্ত্রীদের পরিবারেরও কাছের বা দূরের আত্মীয় স্বজনরাও রাস্তায় নেমেছেন। শিশুরা প্রাণ দিয়েছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে। মেয়েদের অংশগ্রহণ তো ছিল অভূতপূর্ব। এবং মানুষের যে চাওয়া, এবং এই প্রথমবারের মতো একটা আন্দোলনে যেখানে ধনী দরিদ্র সবাই রাস্তায় নেমেছেন। ধনীরা সাধারণত গা বাঁচিয়ে চলেন, কিন্তু তারাও, কারণ তারা নেমেছেন, বাবা মারা নেমেছেন, তাদের সন্তানরা রাস্তায় নেমেছে। কাজে এই সন্তানদের, এই প্রজন্মের যারা আগামী 2, 3, 4 দশক এই দেশে নেতৃত্ব দেবে, বিভিন্ন পর্যায়ে এই দেশে কাজ করবে, এই প্রজন্মের কাছে এই 36 দিনের ইতিহাস একটা দগদগে ঘা, ক্ষত, কষ্ট, ঘৃণা হয়ে থাকবে। সেটা কাটিয়ে ওঠা শেখ হাসিনার পক্ষে খুব কঠিন। আমি মনে করি সম্ভব হবে না, তার দলের পক্ষেও খুব কঠিন হবে। এবং সম্ভবত সে কারণেই গত 2 বছরে তারা একবারের জন্য মিনিমাম কোনো রাজনৈতিক কার্যক্রম দেখাতে পারেননি। ইতিহাসে আওয়ামী লীগের জন্য এরকম পর্যায়ে বহুবার এসছে। আমেনা বেগমের মতো নেত্রী আওয়ামী লীগ অফিসে প্রদীপ জ্বালিয়ে অফিস করেছেন, কেউ থাকতো না। 75-এর পরে যখন সবাই পালিয়ে গেছেন জেলে, জোহরা তাজউদ্দিনরা আওয়ামী লীগকে ধীরে ধীরে সামনে নিয়ে আসবার চেষ্টা করেছেন। কিন্তু রাজনীতিটা ছিল, দলটা ছিল, নিভু নিভু হলেও দল ছিল, আবার ঘুরে দাঁড়িয়েছে। এবং একথা ঠিক, আমি জানি না 24-এর অভ্যুত্থানের পরে সেই সমর্থন কোথায় এসে দাঁড়িয়েছে বা কতটা কমেছে, কিন্তু অবশ্যই তৃণমূলে সারা দেশে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, সমর্থক গোষ্ঠী রয়েছে যারা আওয়ামী লীগকে মন থেকে ভালোবাসেন। অনেকে আছেন যারা কোনো সুবিধা পাননি, সুবিধা নেননি, আবার সুবিধার জন্য এরা আওয়ামী লীগ করেন না। ইতিহাসের ঐতিহাসিক কারণে এক ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্ট অনেকের আছে, পারিবারিকভাবে আছে। এই মানুষগুলো থাকবার পরেও আওয়ামী লীগ যেটা করেছে, তারা ফিরতে পারেনি, ফেরার চেষ্টা করতে পারেনি। কেননা যারা সুবিধাভোগী তারা দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ কেউ জেলে গেছেন অথবা লুকিয়ে আছেন। কিন্তু ঝড় ঝাপটা যায় গেছে সাধারণ নেতাকর্মী সমর্থকদের উপর দিয়ে। আওয়ামী লীগের মতো একটা বড় দলের নেতাদের, যাদের নেতারা জেলে মারা গেছেন বাড়িতে থেকে, তাদের প্রধান নেতাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, দেশের রাষ্ট্রপতি থাকা, সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায়, সপরিবারে, দুকন্যা বাদে। সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা, বিশেষ করে নেতারা, শীর্ষ নেতারা জেলে যাবার ভয়ে পালিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। শেখ হাসিনা স্বয়ং দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কারণটা বুঝতে কারো অসুবিধা হবার কথা নয়, কারণ তারা যা করেছেন, যে অন্যায় করেছেন, তার পরিণতিটা তারা জানেন। তারা আসলে একদিনে আসতেন, আসেননি। কেন আসেননি সেটাও আমি একটু পরে বলবার চেষ্টা করবো সংক্ষিপ্ত আকারে। কিন্তু শেখ হাসিনাকে ফিরবেন, তার যদি ন্যূনতম বোধোদয় হয়, আমি মনে করি তার ফেরা উচিত। জেলের ভয় পাওয়া উচিত না। ইতিমধ্যেই ফাঁসির দণ্ড হয়েছে, সেটা হয়তো আরও আদালতের অন্যান্য পর্যায়ে, বিচারিক প্রক্রিয়ার অন্যান্য পর্যায়ে যাবে। সেটা হবে কি হবে না সেগুলো আদালত বা বিচার বিভাগ নির্ধারণ করবে। কিন্তু আমি মনে করি তার আসলে ট্রায়াল ফেস করা উচিত, তার এবং তার দলের নেতারা যারা পালিয়ে গেছেন। আমার ধারণা তিনি ফিরতেও পারেন। দুটো বিবেচনা, কেন ফিরতে পারেন। তার হয়তো এই উপলব্ধি হতে পারে যে তার বয়স এখন 80 পেরিয়েছে, এরপরে মানুষের শারীরিক সক্ষমতা চাইলেও খুব বেশি থাকবার কথা নয়, সেটা তার কতদিন থাকবে। এবং যখন কারো কোনো কাজ থাকে না, তখন তো একেবারেই অস্বাভাবিক, মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা। দ্বিতীয়ত হয়তো তিনি মনে করতে পারেন যে তার এই ট্রায়াল চলতেও হয়তো 2-4 বছর লাগতে পারে, সো তিনি জেলে থাকার ঝুঁকিটা, আর আমি মনে করি রাজনীতিবিদের একটা ঝুঁকি নয়, এটা তিনি নিতে পারেন। এবং তার যদি
মিনিমাম সিম্প্যাথি এমপ্যাথি থাকে এবং তার দলের প্রতি, দলের নেতাকর্মীদের প্রতি, যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থক, তাদের প্রতি যদি জীবনের এই প্রান্তে এসে এবং বাবার কথা যদি স্মরণ করেন যে এই দলটির পেছনে তাদের যে অবদান পারিবারিক বা রাজনৈতিকভাবে, সেখানে দলটা যেন টিকে থাকে, এটা যদি তার কনসিডারেশন হয়, তার ফিরে আসা উচিত এবং হয়তো তিনি ফিরে আসতে পারেন। আর যদি তিনি মনে করেন এখনও যে ভারত, যেখানে তিনি আশ্রয় নিয়েছেন, ভারত তাকে ফিরিয়ে আনবে, বাংলাদেশে ফিরিয়ে দেবে, ক্ষমতায় বসিয়ে দেবে, এই ধারণা যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা শেখ হাসিনা নিজেও করে থাকেন, সেটা তাদের ভুল ধারণা। আমি যতটুকু রাজনৈতিক বাস্তবতা বুঝি, তাতে ভারত আর এই কাজটি করবে না। হ্যাঁ, ভারত শেখ হাসিনাকে হয়তো আমৃত্যু তাদের দেশে রেখে দিতে পারে, তাকে নিরাপত্তা দিতে পারে, কিন্তু ভারত আর ওই ভুল করবে না, তাকে নিয়ে আবার বাংলাদেশের রাজনীতির একটা নতুন খেলবে, এবং যেটা হয়তো ভারতের জন্য সুখকর বা কল্যাণকর বা স্বস্তিদায়ক নাও হতে পারে। এখন কথা হলো, শেখ হাসিনা তো একা নন। এই যে তার দলের এত নেতাকর্মী, বিশেষ করে নেতারা, সিনিয়ররা তো বটেই, মিড লেভেলেরও কেউ কেউ জেলে আছেন, কেউ কেউ হয়তো দেশের মধ্যে পালিয়ে আছেন, কিন্তু সেই সংখ্যাটা কম। সবাই দেশের বাইরে গেছেন। আপনি ব্যাংককে হাঁটবেন, আপনি সিঙ্গাপুরে হাঁটবেন রাস্তায়, আপনি আমেরিকায় যান, নিউ ইয়র্কে যান, আমেরিকার অন্যান্য স্টেটে যান, লন্ডনে যান, প্রচুর আওয়ামী লীগের নেতা যারা মন্ত্রী ছিলেন তাদের পাবেন। প্রশ্ন হচ্ছে, তারা সেই সব দেশে সপরিবারে অস্ট্রেলিয়াতে যান, কানাডাতে যান, যে জীবনযাপন করেন বা থাকেন, বা মাসের পর মাস, বছরের পর বছর যে থাকতেন, এই অর্থ কোত্থেকে আসে? এই প্রশ্ন তো তোলাই যায়। আমি শেখ হাসিনার কথা বাদ দিলাম, তিনি ভারত সরকারের আশ্রয়ে আছেন, বাকিরা অর্থটা কোথায় পান? ওই যে দীর্ঘদিন যাবৎ যে অভিযোগ যে এই অর্থ তারা দেশের বাইরে পাচার করেছেন, সেই অভিযোগের পক্ষে এটি সাক্ষ্য দেয়। হ্যাঁ, আমি জানি অনেকেই বলবেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদেরকে দেখাশোনা করছেন। প্রথম কথা হচ্ছে, এক একটা জায়গায়, এক একটা দেশে কত নেতাকর্মী আছে এবং তারা কতজনকে লালন পালন করতে পারে। বিদেশে থাকা মানুষদের আমি, আপনি, আমরা সবাই জানি, প্রচুর যারা আয় করেন তারা আসলে কত টাকা ব্যয় করতে পারেন। আমেরিকায় তো একটা কথাই আছে যে আপনার এক মাসের পেচেক বন্ধ হয়ে গেলে আপনি পরের মাসেই আপনার জীবন ত্রাহি অবস্থা হবে। কতদিন, কত টাকা, কতজনকে, কতজন মিলে, অবিশ্বাস্য। এবং আমরা তো খবরাখবর পাই যে বিভিন্ন দেশে তাদের অনেক নেতারাই, অনেক মন্ত্রীরাই, অনেক সংসদী নানা রকমের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত। কাজেই এই ব্যবসা করে, এই আরামের জীবন ছেড়ে এখানে সে কেউ জেলে পড়বেন, ঝুঁকি নেবেন, সাধারণ মানুষের আক্রমণের বা আক্রোশের শিকার হবেন, এই ঝুঁকি তারা নিতে চাইছেন না। কেউ কেউ চাইলেও তাদের পরিবারের সদস্যরা সেটা হতে দেবে না। এখন কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন যে তারেক রহমান তো 17 বছর ছিল দেশের বাইরে, তিনি কিভাবে থাকলেন? আমি এই আলোচনাটায়, এই যে বিদেশে যদি পালিয়ে থাকতে হয় বা বিদেশে যদি এক্সাইলে থাকতে হয়, বাধ্য হয়ে থাকতে হয়, এবং কিভাবে থাকবেন, এর অর্থায়ন কী করবে, এই বিবেচনার মধ্যে অন্য নেতাকর্মীদের চাইতে আমি শেখ হাসিনা, বেগম জিয়া বেঁচে থাকলে বেগম জিয়া, তারেক রহমান, এমনকি শেখ হাসিনার পুত্রকন্যা বা তার বোন শেখ রেহানাকে আলাদা করে রাখতে চাই। এই কারণে রাখতে চাই যে তাদের দেখার জন্যে শুধু তারা যেই দেশে অবস্থান করেন সেই দেশে নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নেতা কর্মীরা, সমর্থকরা, তাদের ব্যক্তিগত সমর্থক, তাদের দলের সমর্থকরা, এমনকি দেশের ভেতর থেকেও, এমনকি শুধু তাদের দলের মতের সমর্থকরা না, তাদের প্রতিপক্ষ বড় বড় ব্যবসায়ীরাও তাদেরকে সহযোগিতা করেন। পৃথিবীর সব দেশে, সব রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে এটা হয়। এটা তারা, আমি মনে করি না তাদের এই বিষয় নিয়ে প্রশ্ন করবার কোনো সুযোগ আছে। এবং তারেক রহমানের তো আরও একটু সুবিধে ছিল, তার স্ত্রী আইনজীবী, ডক্টর, চিকিৎসক, সেখানে কাজ করতেন, তার কন্যা ব্যারিস্টার সেখানে কাজ করতেন, আর বাকিটা তো আমি বললামই। কাজে তারেক রহমানের জন্য এটা কোনো সমস্যা ছিল না। বেগম জিয়া কখনো বিদেশে যাননি
এইরকম পরিস্থিতিতে তিনি বাংলাদেশে জেল খেটেছেন, তার জন্য এটা সমস্যা হতো না। আর তারেক রহমানকে তো পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং শেখ হাসিনার জন্য তারাও এক্সাইলে বিভিন্ন সময় ছিলেন, কষ্টও করেছেন, তাদের প্রত্যেকে নিঃসন্দেহে। তারেক রহমানও কষ্ট করেছেন, শেখ হাসিনা, শেখ রেহানা, তারা যখন আগে বিদেশে ছিলেন 75-এর পরে, তাদেরও জীবন দুর্বিষহ হচ্ছিল। কিন্তু তাদেরকে দেখবার জন্য প্রচুর মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আরেকটা কথা না বললেই নয়, এই যে রাজনীতিতে ক্ষমতায় থেকে টাকা পয়সা করলে নেতাকর্মীদের অনিয়মের বাইরে বেশি সুবিধা দিলে এবং তারা বেশি টাকা পয়সা করলে কি হয় জানেন? হচ্ছে এই যে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারছে না। কোনো নেতা কর্মী বড় ধরনের যারা ব্যবসা বাণিজ্য করেছে টাকা পয়সা, তারা চোখে নিতে চাইছে না। বিএনপির কথা স্মরণ করেন, বিএনপি 2001 থেকে 6 সালে ছিল ক্ষমতায়, নানা রকমের অভিযোগ ছিল, সত্য মিথ্যে নানা অভিযোগ ছিল, কিন্তু বাস্তবতাতে এটা আমরা জানি ক্ষমতায় থাকলে আজকাল নেতা এমনকি কর্মীরাও টাকা বানাতে চায়, এটা একটা প্রধান লক্ষ্য। বিএনপির অনেক নেতা, এমপি, মন্ত্রী তখন কিছু টাকা পয়সা তো করেছেনই, এবং করেছেন বলেই 16-17 বছরে একটা ভিতহীন সরকার টিকেছিল। কারণ কর্মীরা মাঠে নেমেছে, নেতারা হুঙ্কার দিয়েছেন। সব নেতা কিন্তু আসলে সেই অর্থে মাঠে নামেননি কারণ নিজের জীবনের ঝুঁকি, একটা চিন্তা তো থাকেই, পরিবারের সদস্যদের তো একটা ঝুঁকি বা জীবনের চিন্তা থাকেই, টাকারও একটা মায়া থাকে। এই যে ব্যবসা বাণিজ্য করেছেন, টাকা জমেছেন, সেগুলো কি হবে? আর এর মধ্যে দিয়ে যে আরামের জীবনে অভ্যস্ত উঠেছেন, সেটাকেও ছাড়তে চাননি, অনেকেই ছাড়তে চাননি। আর যে কারণে প্রচুর সময় লেগেছে এবং সেই অভ্যুত্থানে অন্যান্যরাও যুক্ত হয়েছেন। একই সঙ্গে একথাও বলতে হবে, আওয়ামী লীগের ক্ষেত্রে 15টা বছরে যা করেছেন নেতারা, বিশেষ করে মন্ত্রীরা, সংসদ সদস্যরা, ব্যতিক্রম আছে। আমি মন্ত্রীদের মধ্যে সবাই যে একেবারে খারাপ ছিলেন, 16 আনা খারাপ ছিলেন, সেটা ওই আলোচনা, আবার ওই বিতর্ক অন্য কথা, যেটা ফ্যাসিস্টকে, একটা স্বৈর শাসককে, একটা অগণতান্ত্রিক শক্তিকে, একটা বর্বর শক্তিকে আপনি সমর্থন দিচ্ছেন নৈতিকভাবে, সেটা সমর্থনযোগ্য কিনা সেই বিতর্ক আছে। কিন্তু অর্থনৈতিকভাবে অনিয়ম, দুর্নীতি, সেটা সবাই করেছেন, আমি হয়তো বলবো না, অধিকাংশই করেছেন। আর তার ফল হচ্ছে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীরা, সমর্থকরা দেশে একটা প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করছেন, আর তারা তাদের আখের গুছিয়ে নিয়েছেন, শান্তিতে আছেন, স্বস্তিতে আছেন, সুখে আছেন। কাজে ওই সুখ ছেড়ে তারা এই ঝুঁকিপূর্ণ রাজনীতিতে আসবেন এমনটা আশা করবার খুব যুক্তিসঙ্গত কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। আসলে ওই যে বললাম, শেখ হাসিনা ওই বিবেচনা করতে পারেন, এবং শেখ হাসিনা সেই ডাকে তার কত নেতাকর্মী যারা বিদেশে পালিয়েছেন সাড়া দিবেন, সেটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট সংশয় আছে। এবং তিনি জেলে যদি থাকেন, জেলে তো যেতেই হবে, দেশে আসলে এটার কোনো যেতেই হবে, এবং সেখানে তিনি জেলে থাকবেন আর তার হয়ে এই কর্মীরা, সমর্থকরা মাঠ গরম করবেন, সেটাও আমার মনে হয় না। কিন্তু দল বেঁধে সবাই এসে যদি একটা পরিস্থিতি তৈরি করতে পারেন, সেখানে অন্য শর্ত আছে। সেখানে হয়তো যারা ক্ষমতায় আছেন তারা পারফর্ম করতে পারছেন না, ডেলিভার করতে যদি না পারেন, তারা যদি মানুষের বিরুদ্ধে, জনতার বিরুদ্ধে অবস্থান নেন, তারা যদি অঙ্গীকার না পূরণ করেন, তাহলে তো তারা কিছুটা মাইলেজ পাবেন, আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা তার নেতাকর্মীরা। কিন্তু সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। সব মিলিয়ে তিনি দেশে আসলেও অবাক হবার কিছু থাকবে না, না আসলেও অবাক হবার কিছু থাকবে না। কিন্তু যদি তারা রাজনীতি করে ফেরত আসতে চান, তাহলে রাজনীতির যে শর্তাবলী আছে সেগুলো তাদের পূরণ করতে হবে, অনুশোচনা থাকতে হবে, মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, অথবা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের ফেরত আসতে হবে। রাজনীতির বাইরে অন্য কিছু করবার চেষ্টা করলে সেই ক্ষেত্রে তারা খুব বেশি সুবিধে পাবেন বলে আমার কাছে মনে হয় না। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।